ভাইয়া তোমার কাছে রিকোয়েস্ট, ভাইয়া তুমি তো আমাদের মায়া কাননের ছেলে, কেন জানি মনে হচ্ছে যে তোমার কাছ থেকে হয়তো ফরহাদের অ্যাটলিস্ট তারেক জিয়া সাহেবের কাছে মানে ওর কথাগুলো যাক, ফরহাদের সুজনের তোমার মাধ্যম দিয়ে। প্লিজ ভাইয়া তোমার কাছে আমার রিকোয়েস্ট, হাত জোর করে, তোমার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। তুমি তো আমার চেয়ে অনেক ছোট, তোমার আব্বু আম্মু সবাই আমাকে চিনে। তো তোমার কাছে আমার অনুরোধ, তুমি ফরহাদের অ্যাটলিস্ট একটা খোঁজ বের করে দাও, ওনাকে জানাও যে এরকম ফরহাদ সুজন গুম হয়েছে। বিশ্বাস করো ভাইয়া, প্রত্যেকটা মুহূর্তে ওয়েট করি যে এই বুঝি ফরহাদের একটা খবর পাবো। যে যখন যেখানে যেতে বলছে আমি গেছি ভাইয়া, যা করার করছি। প্লিজ ভাইয়া, আমি তো তোমার প্রত্যেকটা প্রতিবেদন দেখি, এখন তুমি আল্লাহর রহমতে এখন অনেক উপরে, অনেক কিছু, তোমার প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করে দিই ভাইয়া। তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি একটুখানি ওনার কান পর্যন্ত অ্যাটলিস্ট ফরহাদের কথাটা পৌঁছায় দাও ভাইয়া। চোখের পানি পড়তে পড়তে এখন আর মানে নিজেকে আটকায় রাখতে পারি না। প্রত্যেকটা মুহূর্তে মনে হয় কি যে ফরহাদ আসবে। 12টা বছর হয়ে গেল জানো ভাইয়া। তোমার কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট ভাইয়া, প্লিজ কিছু করো, কিছু করো। আমার টাকা পয়সার কোনো কিছুর দরকার নাই, খালি ফরহাদের একটা খোঁজ, সুজনের একটা খোঁজ দিয়ে দাও। 12টা বছর ধরে এই ছেলে দুইটা গুম, কোনো খোঁজ নাই। কেউ একটু আইসা পাশে দাঁড়ায় বলে না যে আসো, হ্যাঁ মানে কোনো কিছুই না। প্লিজ ভাইয়া। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর শুরুতেই যেই নারীর কণ্ঠটি আপনারা শুনলেন, তিনি গুমের শিকার দুই ভাইয়ের অপেক্ষায় বিনিদ্র রজনী যাপন করছেন গত 12টি বছর ধরে। তিনি এবং তার গুমের শিকার দুই ভাই আমার বেড়ে ওঠার ক্ষেত্রেও ভূমিকা রেখেছিলেন, অর্থাৎ তারা ছিলেন সম্পর্কে আমার প্রতিবেশী এবং এলাকার বড় ভাই এবং বোন। তাদের সাথে ঢাকার বাসাবো মায়াকানন এলাকাতে আমার বেড়ে ওঠা এবং আমার শৈশব এবং কৈশোরের যে দিনগুলো, সেই দিনগুলোর স্মৃতিতে তারা তাই আজও অম্লান এবং এ কারণেই আমার মাঝে একটি অপরাধ বোধ আজও তাড়া করে বেড়ায়। আমার এলাকার এই দুই বড় ভাই গুম হয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনার আমলে 2013 সালে। একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে তাদের খোঁজ বের করতে আমি ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতার গ্লানি কিছুটা হলেও মোছার লক্ষ্যে আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব ফরহাদ এবং সুজন এই দুই বিএনপি নেতাকে কেন গুম করেছিল মনিরুল এবং র এজেন্ট চিত্তরঞ্জন দাস। তো প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে খুনি হাসিনার আমলে 2014 সালের বিনা ভোটের সেই নির্বাচনের কথা। ওই নির্বাচনের আগে হাসিনা চেয়েছিল তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের মাঝে এক ধরনের ভীতির সৃষ্টি করতে। হাসিনা চেয়েছিল তার ভুয়া নির্বাচন প্রতিরোধে বিএনপির সাহসী এবং ত্যাগী নেতাকর্মীরা যেন রাজপথেই নামতে না পারে। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সবুজবাগ থানা শাখার সভাপতি মাহবুব হাসান সুজন এবং 28 নম্বর ওয়ার্ড শাখার সভাপতি কাজী ফরহাদ দুর্দান্ত সাহসী এবং রাজপথের লড়াকু নেতা ছিলেন। নানা আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের সাথে লড়াই করে ফরহাদের হাত ভেঙে গেলেও মনোবল ভেঙে যায়নি। প্লাস্টার করা হাত নিয়েই ফরহাদকে হাসিনার ভুয়া নির্বাচন প্রতিরোধের যে আন্দোলন কর্মসূচিগুলো ছিল, সেই প্রত্যেকটা কর্মসূচিগুলোতেই তাকে সক্রিয় থাকতে দেখা যায়। ওই সময়ে রয়ের এজেন্ট এবং পরবর্তীতে আওয়ামী লীগের কাউন্সিলর বনে যাওয়া চিত্তরঞ্জন দাস বাসাবো এলাকার বিএনপির সাহসী নেতাদের তালিকা তৈরি করে তাদের পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছিলেন। এই লম্পট চিত্তরঞ্জন দাস একদা এক নারীকে যৌন হয়রানির দায়ে দেশব্যাপী ভাইরাল হয়েছিল এবং কারাগারেও গিয়েছিল। চিত্তরঞ্জনের ষড়যন্ত্রের কারণে গ্রেপ্তার হতে পারেন এ আশঙ্কাতে এলাকার বড় ভাই সালাম ডেইরি ফার্মের মালিক আজাদ সাদেকুল ইসলামের পরামর্শে বাড়িতে না থেকে শনিবার 7 ডিসেম্বর 2013 সালে ফরহাদ এবং সুজন আজাদের মালিকানাধীন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি ফার্ম হাউসে আত্মগোপন করেন এবং বিভিন্ন সূত্র থেকে ধারণা করা হচ্ছে যে এই আজাদই মূলত সুজন এবং ফরহাদের আত্মগোপনের বিষয়টি চিত্তরঞ্জনকে জানিয়ে দেয় এবং এর ফলেই তৎকালীন ডিবির যুগ্ম কমিশনার খুনি মনিরুল ইসলাম চিত্তরঞ্জনের কাছ থেকে নিশ্চিত হয়ে পুলিশ পাঠিয়ে দিয়ে গ্রেপ্তার করেন ফরহাদকে এবং সুজনকে
এবং এই দুজনকে আদালতে হাজির না করিয়েই গুম করে ফেলেন এই খুনি মনিরুল। 2014 বিনা ভোটের নির্বাচনকে নির্বিঘ্নে পালন করার উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীদের মাঝে এক ধরনের ভীতি তৈরি করতেই মূলত ফরহাদ এবং সুজনকে হাসিনার নির্দেশে গুম করেছিলেন নরপিচাস মনিরুল ইসলাম। তো প্রিয় দর্শক, আমি যেই আজাদ সাদেকুলের নাম এখানে উল্লেখ করলাম, তার নাম এ কারণেই উল্লেখ করছি যে তিনি তাদের দুজনকে পরামর্শ দিয়েছিলেন যেন তারা তার ফার্ম হাউসে আত্মগোপনে থাকে। এবং পরবর্তীতে দেখা গেল যে যখন এই দুজনকে গুম করা হলো সেই ফার্ম হাউস থেকে, এই আজাদ সাদেকুল ইসলামের কিন্তু কিছুই হয়নি। তার ফার্মে যে তিনি আশ্রয় দিয়েছিলেন এই দুটো ছেলেকে, তাকে কিন্তু কেউ জিজ্ঞাসাবাদও করেনি, তাকে কারাগারেও নেয়নি। এবং এই কারণেই অনেকের মনে প্রশ্ন এসেছে যে নিশ্চয়ই হয়তো তাদেরকে ধরিয়ে দেওয়ার পেছনে এই আজাদ সাদেকুল ইসলাম তারও হাত রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই দুঃখজনক ঘটনাটি, এই গুমের ঘটনাটি ঘটার কিছুদিন আগেই কিন্তু কন্যা সন্তানের বাবা হন ফরহাদ। ফরহাদের সেদিনের সেই ছোট্ট মেয়েটি আজ অনেক বড় হয়েছে, কিন্তু বাবার সাথে কোনো স্মৃতি তার স্মরণে নেই এবং ফরহাদের স্ত্রী আজও জানে না যে তার স্বামী আর কখনো বাড়ি ফিরবে কিনা। গুমের শিকার ফরহাদ এবং সুজনের সন্ধানের দাবিতে বিএনপি এখনও নানা সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত ডিসেম্বরে তেমনই একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল যেখানে কথা বলেছিলেন রুহুল কবির রিজভী। চলুন আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। যারা ফরহাদকে অদৃশ্য করেছে, গুম করেছে, তারা আজও খুঁজে পাওয়া গেল না কেন? কারা তাদেরকে অদৃশ্য করেছে? তো আপনার সরকার 4 মাস পার হয়ে গেল, আপনি তাদেরকে খুঁজে বের করতে পারলেন না। আপনাদেরকে শুধুমাত্র উপদেষ্টা করার জন্য, আইজি করার জন্যই কি এই যে মুখ ধরা জীবন দিয়েছে আবু সাইদরা নিজের শার্ট ছেড়ে দিয়ে বুকে পালন করেছে উত্তপ্ত বুলেট, তারা লুটিয়ে পড়লো মাটিতে আপনাদেরকে সিংহাসনে বসানোর জন্য? কেন এখনো সুমনের হদিস খুঁজে পাওয়া যায়নি? কেন এখনো ফরহাদের হদিস খুঁজে পাওয়া যায়নি? কারা এর জন্য দায়ী? কারা তাদেরকে গুম করেছে? কারা তাদেরকে অদৃশ্য করেছে? তাদের দোসররা আপনার প্রশাসনেও আছে। উপরের দিকে 2-1টা পরিবর্তন হতে পারে, কিন্তু ভেতরে এখনো অনেক লোক রয়ে গেছে। তো প্রিয় দর্শক, পরিশেষে আমরা আশা করব ফরহাদ এবং সুজনের গুমের ব্যাপারে সরকার আন্তরিকভাবে তদন্ত করবে। সালাম ডেইরি ফার্মের মালিক আজাদ সাদেকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে তিনি কি আসলেই পুলিশের কাছে সুজন এবং ফরহাদকে ধরিয়ে দিয়েছিলেন কিনা। এই গুম রহস্যের উদ্ঘাটন হোক, এ প্রত্যাশায় শেষ করছি আজকের এই ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।